গত বছরের ১ জুলাই বাংলাদেশ এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী হয়। এদিন শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রূপ নেয়। এটি ছিল প্রায় ১৬ বছরের আওয়ামী লীগ সরকারের পতনের সূচনা বিন্দু। আগামী শুক্রবার অনলাইন ও অফলাইনে আমাদের জনসংযোগ হবে ৪ দফার ভিত্তিতে এবং সারা দেশে সমন্বয় করা হবে। আগামী শনিবার বিকাল ৩টায় সকল বিশ্ববিদ্যালয় এবং কলেজ থেকে বিক্ষোভ মিছিল বের করা হবে। জুলাইয়ের প্রথম দিন ঢাবির রাজু ভাস্কর্যে সমাবেশ থেকে ৪ জুলাই পর্যন্ত দেশের সব বিশ্ববিদ্যালয় এবং কলেজে শ্রেণীকক্ষে পাঠদান ও পরীক্ষা বর্জনের পাশাপাশি ৩ দিনের কর্মসূচি ঘোষণা করা হয়। ৫ জুলাই শাহবাগ থেকে আসে ধর্মঘটের ঘোষণা। ৬ জুলাই থেকে শুরু হয় সড়ক মহাসড়ক অবরোধ। ৭ জুলাই শিক্ষার্থীদের অভিনব বাংলা ব্লকেড কর্মসূচিতে ঢাকা পুরোপুরি স্থবির হয়ে পড়ে। আমাদের আন্দোলন নয়, এই আন্দোলন কৃষকের আন্দোলন, শ্রমিকের আন্দোলন, এই আন্দোলন জাতির আন্দোলন, এই আন্দোলন রেমিটেন্স যোদ্ধার আন্দোলন। ১১ জুলাই বৃষ্টি ও পুলিশের বাধা উপেক্ষা করে শিক্ষার্থীরা শাহবাগ অবরোধ করে রাখে। এমন সময় প্রথমবারের মতো সহিংসতার খবর আসে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে। শিক্ষার্থীদের উপর হামলা করে পুলিশ। পুলিশের সাথে অংশ নেয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে ধীরে ধীরে ক্ষোভে ফুঁসে উঠতে থাকেন সারা দেশের ছাত্রছাত্রীরা। ১৪ জুলাই দাবি মানতে রাষ্ট্রপতিকে স্মারকলিপি দিয়ে ২৪ ঘন্টার সময় বেঁধে দেন শিক্ষার্থীরা। আমাদের দাবি হচ্ছে বৈষম্যমূলক যে কোটাগুলো রয়েছে সেগুলিকে বাতিল করে বিদ্যমান কোটা সিস্টেমকে সেটা যৌক্তিক সংস্কার করা। আমরা আশাবাদী, ছাত্র সমাজ আশাবাদী, আমাদের এই দাবি যৌক্তিক, মহামান্য রাষ্ট্রপতি এই দাবি মেনে নিন। অপরদিকে এদিন উদ্ভূত পরিস্থিতি নিয়ে গণভবনে সংবাদ সম্মেলনে আসেন শেখ হাসিনা। সাংবাদিক প্রভাস আমিন ও ফারজানার উপর প্রশ্নের জবাবে শেখ হাসিনা কটাক্ষ করেন। মুক্তিযুদ্ধের সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? শেখ হাসিনার এই মন্তব্য আগুনে ঘি ঢালল। রাতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা হল ছেড়ে বাইরে বেরিয়ে আসেন, বের করেন বিক্ষোভ মিছিল। পরের দিন ১৫ জুলাই শিক্ষার্থীদের ওই প্রতিবাদকে ক্যাশ করে আওয়ামী লীগ। এদিন হাসিনা আন্দোলনকারীদের তুচ্ছ তাচ্ছিল্য করে বলেন, নিজেদের রাজাকার বলতে তাদের লজ্জাও লাগে না। নিজেদের রাজাকার বলতে তাদের লজ্জা হয় না। এদিন আন্দোলনকারীদের রাজাকার স্লোগানের জবাব ছাত্রলীগ দেবে বলে উস্কানি দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সংস্কার আন্দোলনের কতিপয় নেতা যে সব বক্তব্য রেখেছে তার জবাব দেওয়ার জন্য ছাত্রলীগ সহ যারা তাদের এ আত্মস্বীকৃত রাজাকার, যারা নিজেদের অদ্যত্বপূর্ণ মানসিকতা প্রকাশ ঘটিয়েছে গত রাতে, তার জবাব তারাই। এরপরই বিকেল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় শিক্ষার্থীদের উপর হামলা চালায় ছাত্রলীগ। আন্দোলনকারীরাও ঘুরে দাঁড়ানোর চেষ্টা অব্যাহত রাখেন। সাধারণ শিক্ষার্থী না, ছাত্র দলের কর্মী। আপনি বলতেছেন সাধারণ শিক্ষার্থী, আমি বলতেছি এগুলো স্ট্রাইকের কর্মী। তারা প্রতিদিন ৫,০০০ করে লোকজন এই আন্দোলনে পাঠায়। এখন তারিখ যে আপনি আহ্বান জানাইছে, আপনারা তো এটা ফলো করে বলেন নাই। তারিখ যে আহ্বান জানাইলে কি ছাত্রদলের নেতাকর্মী আসবে না? ছাত্রলীগের হামলার প্রতিবাদে ১৬ জুলাই বিক্ষোভ সমাবেশ কর্মসূচিতে রংপুরে পুলিশের গুলিতে গুলিবিদ্ধ হন নিরস্ত্র আবু সাঈদ। লুটিয়ে পড়েন মাটিতে। খবর ছড়িয়ে পড়ে আবু সাঈদ শহীদ হয়েছেন। আন্দোলন মোড় নেয় চূড়ান্ত সংঘাতে। একদিনেই পুলিশের গুলি ও আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের হামলায় শহীদ হন ৬ জন। ১৭ জুলাই আশুরার সরকারি ছুটিতে অফিস আদালত বন্ধ থাকলেও ক্যাম্পাসগুলো ছিল উত্তাল। এদিন রাজনীতিমুক্ত ঘোষণা করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়। কয়েক দফা হামলা করে ক্যাম্পাস থেকে সাধারণ শিক্ষার্থীদের বের করে দেয় ছাত্রলীগ। বিশ্ববিদ্যালয় প্রশাসন হল বন্ধের ঘোষণা দেন। এর মধ্যেই দুপুর থেকেই সড়ক মহাসড়ক অবরোধ, গায়বানা জানাজা, কফিন মিছিল ও দফায় দফায় সংঘর্ষ চলে। আন্দোলন ঠেকাতে বন্ধ করে দেয়া হয় ইন্টারনেট। এদিন সন্ধ্যা ৭:৩০টায় কালো শাড়ি পরে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন শেখ হাসিনা। বরাবরের মতো এই ভাষণ দীর্ঘ ছিল না। ৮ মিনিটের ভাষণে তার চেহারা ছিল বিমর্ষ, ভীত। এটাই ছিল প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনার শেষ আনুষ্ঠানিক ভাষণ। আপনজন হারাবার বেদনা যে কত কষ্টের তা আমার থেকে আর কে বেশি জানে। ১৮ জুলাই ঢাবি সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের হল খালি করা হয়। শেখ হাসিনা সরকারের দমন কৌশল কিছুটা সফল হলো, কিন্তু সারা দেশ থমথমে অবস্থা। এদিন আন্দোলন মোড় নেয় অন্য উচ্চতায়। পাবলিক বিশ্ববিদ্যালয় যখন বন্ধ বলা চলে, সেখানে লাঠি হাতে রাস্তায় নেমে আসে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো। দ্বিতীয় দফায় আন্দোলন শুরু হয় এদের হাত ধরে। যুক্ত হতে থাকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ঢাকার বাড্ডা, যাত্রাবাড়ি সহ দেশের ৪৭ জেলায় তীব্র আন্দোলন হয়।
বাড়তে থাকে নিহতের সংখ্যা। প্রাথমিকভাবে 28 জনের মৃত্যুর খবর পাওয়া যায় এদিন। সন্ধ্যায় ছাত্রদের ঘোষণা আসে দেশ জুড়ে কমপ্লিট শাটডাউন বা সর্বাত্মক অবরোধ কর্মসূচি। 19 জুলাই ঢাকায় ব্যাপক সংঘর্ষ, হামলা, ভাঙচুর, গুলি, অগ্নিসংযোগ ও প্রাণহানির ঘটনা ঘটে। এদিন 75 জনের মৃত্যুর খবর পাওয়া যায়। যাত্রাবাড়ি, শনির আখড়া এলাকা হয়ে ওঠে উত্তাল রণক্ষেত্র। রাত 9:30টার দিকে ঘোষণা আসে শেখ হাসিনার ক্ষমা চাওয়া সহ 9 দফা কর্মসূচি। কুল কিনারা না পেয়ে আইনমন্ত্রী আনিসুল হককে দায়িত্ব দেন ছাত্রদের সাথে কথা বলতে। আলোচনা শেষে 9 দফা কমে হয় 8 দফা। ওই দিন রাতেই 14 দলীয় জোটের নেতাদের সাথে বৈঠক শেষে জারি করা হয় কারফিউ, মোতায়েন করা হয় সেনাবাহিনী। এ রাতেই ডিবি তুলে নেন সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, বাকের মজুমদারকে। সারা দেশে পুরোপুরি বন্ধ করে দেয়া হয় ব্রডব্যান্ড কানেকশন। 20 জুলাই কারফিউ ও সেনা মোতায়েন করেও পরিস্থিতি শান্ত করা যায়নি। যাত্রাবাড়ি, উত্তরা, বাড্ডা, মিরপুর ও মোহাম্মদপুরে চলে তুমুল সংঘর্ষ। ঢাকার বাইরেও চলে একই অবস্থা। 20 জুলাই নাহিদ ইসলামকে চোখ বাঁধা অবস্থায় নির্যাতনের পর ফেলে যাওয়া হয়। যৌথ বিবৃতিতে কমপ্লিট শাটডাউন জোরদার করার আহ্বান জানায় আন্দোলনকারীরা। 22 জুলাই আন্দোলন কিছুটা শান্ত হয়, যাত্রাবাড়িও শান্ত হয়। ব্লক রেইডের মাধ্যমে চলতে থাকে পুলিশি অভিযান। 17 তারিখ থেকে 22 জুলাই পর্যন্ত গ্রেফতারের সংখ্যা 2000 ছাড়িয়ে যায়। শুধু ছাত্রদেরই গ্রেপ্তার করা হয়নি, বিএনপি, জামাত সহ বিরোধী দলের নেতাকর্মীদেরও গ্রেপ্তার করা হয়। এদিন ব্যবসায়ীদের সাথে বৈঠকে শেখ হাসিনা কঠিন বার্তা দেন। বলেন, শেখ হাসিনা পালায় না। শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। 23 জুলাই সংবাদ সম্মেলন করেন বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়করা। 18 জুলাই থেকে নিখোঁজ আসিফ মাহমুদ, বাকের মজুমদার, রিফাত রশিদের সন্ধান চান। এদিন ব্রডব্যান্ড সীমিত পরিসরে চালু করা হয়। 24 জুলাই সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত কারফিউ শিথিল হয়। 5 দিন নিখোঁজ থাকার পর চোখ বাঁধা অবস্থায় আসিফ বাকেরকে ফেলে রেখে যায়। 25 জুলাই শিক্ষার্থীদের আসামি করে একের পর এক মামলা হতে থাকে। একই সাথে চলে গ্রেপ্তার। আবার হাসপাতালে কাতরাচ্ছে আহতরা, কেউ কেউ মারা যাচ্ছে। শেখ হাসিনা মেট্রো পরিদর্শনে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। তার এই কান্না ব্যাপক সমালোচনার জন্ম দেয়। এদিকে মন্ত্রীরাও নানা রকম হুমকি, হুঁশিয়ারি দিতে শুরু করেন। আজকে মেট্রো রেল বন্ধ, কারণ এই স্টেশন যেভাবে ধ্বংস হয়েছে এটা সম্পূর্ণ ডিজিটাল সিস্টেম, ইলেকট্রনিক সিস্টেম, সম্পূর্ণ মডার্ন। এটা তো কতদিনের ঠিক হবে আমি জানি না। 26 জুলাই রাতে নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সহ 3 জনকে রাজধানীর গণস্বাস্থ্য কেন্দ্র থেকে আবারও তুলে নেয় ডিবি। এদিকে তখন আতঙ্কের নাম হয়ে ওঠে ব্লক রেইডের অভিযান। কোনো বাসায় শিক্ষার্থী পাওয়া গেলে গ্রেফতার। 27 জুলাই নিরাপত্তার কথা বলে তুলে নেওয়া হয় হাসনাত ও সার্জিসকে। এদিন শেখ হাসিনা পঙ্গু হাসপাতাল ও বিটিভি পরিদর্শন করেন। শেখ হাসিনা বলেন, তার কথা বিকৃত করে আন্দোলন চলছে। 10 দিন বন্ধ থাকার পর 28 জুলাই সচল হয় মোবাইল ইন্টারনেট। এদিন সমন্বয়ক নুসরাত তাবাসসুমকে নেওয়া হয় ডিবি হেফাজতে। পুলিশি হেফাজতে থাকা অবস্থায় জোর করে নাহিদদের থেকে আন্দোলন প্রত্যাহারের ভিডিও বার্তা রেকর্ড করে গণমাধ্যমে পাঠানো হয়। এই কারসাজির নেপথ্যে ছিলেন পুলিশ কর্মকর্তা হারুনুর রশিদ। কিন্তু হান্নান মাসুদ, মাহিন সরকার, রিফাত রশিদ আবারও বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশের ঘোষণা দেন। 29 জুলাই আবারও রাজপথে নামে শিক্ষার্থীরা। ছড়িয়ে পড়ে জেলায় জেলায় বিক্ষোভ। আবারও 14 দলের বৈঠক ডাকেন শেখ হাসিনা। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আন্দোলনের নেপথ্য শক্তি হিসেবে ছাত্রদের পাশাপাশি বিএনপি, জামাতের নাম আসে। ফলশ্রুতিতে নিষিদ্ধের সিদ্ধান্ত হয় জামাত শিবিরকে। 30 জুলাই হাসিনা সরকার একদিনের শোক ঘোষণা করে কালো ব্যাজ ধারণের আহ্বান জানায়। অপরদিকে আন্দোলনকারীরা মুখে লাল কাপড় ও ফেসবুক প্রোফাইল লাল করার ঘোষণা দেন। এখানে পরিষ্কার হয়ে যায় দেশের বেশিরভাগ মানুষ কোন পক্ষে। 31 জুলাই মার্চ ফর জাস্টিস নামে পদযাত্রা কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। এদিন পুলিশ আবারও চড়াও হয় শিক্ষার্থীদের উপর। সন্ধ্যায় ঘোষণা আসে রিমেম্বারিং আওয়ার হিরোজ নামে নতুন কর্মসূচি। 1 আগস্ট ব্যাপক সমালোচনার মুখে ও 32 ঘণ্টা অনশনের পর 6 সমন্বয়ককে ছেড়ে দেয় ডিবি পুলিশ। এদিন সন্ত্রাস দমন আইনে জামাত ইসলামী ও ছাত্র শিবিরকে নিষিদ্ধ করা হয়। 2 আগস্ট গণহত্যা ও নিপীড়ন বিরোধী শিল্পী সমাজ বিক্ষোভ করেন। সন্ধ্যায় সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। 3 আগস্ট ঢাকা সহ সারা দেশে সড়কে আবারও নেমে আসে ছাত্র জনতা। বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের সাথে পুলিশ, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীদের ব্যাপক সংঘর্ষ হয়। রাত 3টায় শহীদ মিনারে সমাবেশের ঘোষণা আসে। দুপুর থেকে সেখানে জড়ো হতে থাকেন ছাত্র জনতা ও অভিভাবক, শিক্ষক, পেশাজীবী, সাংবাদিক, রাজনীতিবিদ, সংস্কৃতি কর্মী সহ নানা শ্রেণী পেশার মানুষ।
এই সমাবেশে নাহিদ সহ প্রথম সারির সমন্বয়করা যোগ দেন। সমাবেশে শেখ হাসিনা এবং তার মন্ত্রিসভার পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করেন নাহিদ ইসলাম। সারা দেশে অসহযোগ আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হয়। সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। সরকার পতনের ডাক আসায় ৪ আগস্ট মরিয়া হয়ে মাঠে নামে সরকারের সকল বাহিনী ও শেখ হাসিনার দলের লোকেরা। অসহযোগ আন্দোলন ঘিরে এদিন ৯৮ জন নিহত হন। আবারও বন্ধ করে দেয়া হয় মোবাইল ইন্টারনেট। বিপুল হতাহতের প্রতিবাদ ও সরকারের পদত্যাগের দাবিতে ৬ আগস্ট মার্চ টু ঢাকা ঘোষণা করা হয়। পরে এই কর্মসূচি একদিনে গিয়ে ৫ আগস্ট ঘোষণা করা হয়। আমাদের যে ৬ তারিখের যে লং মার্চ টু ঢাকা কর্মসূচি ছিল সেটাকে আমরা একদিন এগিয়ে নিয়ে এসেছি, অর্থাৎ আগামীকাল ৫ই আগস্ট সারা দেশের মুক্তিকামী জনতাকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। ৫ আগস্ট সারা দেশে কারফিউ চলছে, থমথমে পরিস্থিতি। এর মধ্যে দুপুরে কারফিউ ভেঙে জনতার ঢল গাজীপুর থেকে ঢাকায় প্রবেশ করেন। শেখ হাসিনা ২টা ৩০ মিনিটে পদত্যাগ করে হেলিকপ্টারে দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেন। অবসান ঘটে প্রায় ১৬ বছরের ন্যায়হীনতার। আর এদিকে পুরো রাজধানী বিজয় উল্লাসে মেতে ওঠেন। হানা দেন গণভবনে। জনতা নিয়ে যায় শেখ হাসিনার হাঁস, মুরগি, পুকুরের বড় বড় মাছ এবং আসবাবপত্র। বাংলাদেশের ইতিহাসে ৫ আগস্ট ইতিহাসের এক অন্য মাত্রা যোগ করেছে। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন স্বৈরাচারের বিরুদ্ধে জনতার ক্ষোভের উদাহরণ হয়ে থাকবে ৩৬ জুলাই। এই ৩৬ জুলাই হয়ে রইল বাংলাদেশের ইতিহাসের অন্যতম তাৎপর্যপূর্ণ দিন। নিয়াজ মাখদুম, বাংলা ভিশন, ঢাকা।